হোপফুলি প্রেজেন্টেশনটাও দেখা যাচ্ছে, স্ক্রিন ইজ ভিজিবল, রাইট? হ্যাঁ স্যার। ওকে, ভেরি নাইস। সো উইল স্টার্ট। এবার যেটা ব্যাপার হচ্ছে যে এই কি পার্টিসিপেন্টস এতে জয়েন করে গেছে। তোমরা যারা অডিও অন করে রেখেছো বন্ধ করে রাখতে পারো অডিও। হ্যাঁ, আর এখন অডিওর দরকার নেই, কোয়েশ্চেন আনসারের সময় দরকার হবে। ওকে। সো অ্যানিমাল ভাইরাসেস অ্যান্ড ভাইরাস সোর্স ইন্টারাকশন। এবার আমরা ইমিউনোলজিক্যাল ইন্টারাকশনটা পড়েছি বিটুইন হোস্ট অ্যান্ড ভাইরাস। ইমিউনোলজিক্যাল ইন্টারাকশন কি কি হয় সেটার ব্যাপারে আমরা দেখেছি। আজকে আমরা অ্যানিমাল ভাইরাসেস কি কি, কত ধরনের হয়, তাদের ক্যারেক্টার কি, এবং কিভাবে হোস্টের সঙ্গে ইন্টারাক্ট করে সেই ব্যাপারে জানবো। তো প্রথমে হচ্ছে যে অ্যানিমাল ভাইরাসেস, অবশ্যই এরা অ্যানিমালকে ইনফেক্ট করে, ইনক্লুডিং মানুষকে বা হিউম্যানকে। এবং এরা কিন্তু অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। হোয়াট ইজ মেন্ট বাই অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট? অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট কথাটার মানে কি? তার মানে হচ্ছে যে এরা কিন্তু একমাত্র যখন লিভিং হোস্টের ভেতরে থাকে তখনই রেপ্লিকেট করতে পারে, আদারওয়াইজ কিন্তু রেপ্লিকেট করতে পারে না। ঠিক আছে? তাহলে আদারওয়াইজ তারা যখন হোস্টের বাইরে, তারা কিন্তু মৃত। তাহলে অ্যানিমাল, বা মৃতও বলবো না, দে আর নট লিভিং। ঠিক আছে? ইনঅ্যানিমেট অবজেক্ট, লাইক টেবিল চেয়ার। ঠিক আছে, এইটাই সমস্যা। এই এত পরপর ঢুকলে না বারবার হয়ে যাচ্ছে। আমি আবার বেরিয়ে গেলাম ইয়ের থেকে, আর কাউকে কিন্তু আমি এখন ঢোকাতে পারছি না, আই এম সরি। কারণ প্রেজেন্টেশন শুরু হয়ে যাওয়ার পর ঢুকলে কিন্তু আমাকে বারবার এই বেরিয়ে যেতে হচ্ছে। যাই হোক, আবার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যাচ্ছে। আরে যে জয়েন করলো সে বোধহয় কোথাও বাজার করতে করতে বা কোথাও বিয়ে বাড়ি খেতে খেতে জয়েন করেছে। যাই হোক, রিসেন্টলি যেটা হচ্ছে যে এবার অ্যানিমাল ভাইরাসের মধ্যে ডিএনএ বা আরএনএ উভয়ই কিন্তু জেনেটিক মেটেরিয়াল থাকতে পারে। অ্যানিমাল ভাইরাসের ক্ষেত্রে কিন্তু ডিএনএ বা আরএনএ উভয় জেনেটিক মেটেরিয়ালই থাকতে পারে, এবং সেটা একটি প্রোটিন কোট দ্বারা সারাউন্ডেড হয়। হ্যাঁ, যেটাকে ক্যাপসিড বলা হয়। এবং কিছু কিছু ভাইরাসের একটা অ্যাডিশনাল লিপিড এনভেলপ থাকে এই মানে প্রোটিন কোট ছাড়াও। ঠিক আছে? সো দেয়ার ইজ ডিএনএ or RNA as a genetic material which is surrounded by a protein coat called a capsid, and কিছু কিছু ভাইরাসের একটা অ্যাডিশনাল লিপিড এনভেলপ থাকে যেটা কিন্তু হোস্ট সেল মেমব্রেনের থেকে ডিরাইভ করা থাকে। একটা ভাইরাস তার হোস্টের সঙ্গে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে এটা কিন্তু একটা কমপ্লেক্স প্রসেস, এবং এটা কিন্তু ডিটারমাইন করে যে দ্য আউটকাম অফ দ্য ইনফেকশন। এই দেখো আবার অ্যাডমিট, এটা কিন্তু ডিটারমাইন করে। আমি কিন্তু পরিষ্কার বলছি, আমি আর কাউকে অ্যাডমিট করতে পারবো না। দ্য আউটকাম অফ দ্য ইনফেকশন ইনক্লুডিং ভাইরাল রেপ্লিকেশন কিভাবে হচ্ছে, ডিজিজ ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে, ইমিউন রেসপন্স কিভাবে হচ্ছে, এবং কতদিন ডিজিজটা থাকছে বা ভাইরাসটা থাকছে, সেখান থেকে রিকভারি কিভাবে হচ্ছে। তাহলে অ্যানিমাল ভাইরাসের যদি আমরা জেনারেল কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখি, প্রথম কথা হচ্ছে অ্যানিমাল ভাইরাস অ্যাসেলিউলার হয়, যেটা আমি বলছিলাম, ইনঅ্যানিমেট, কোনো সেল থাকে না। সো দে আইদার কন্টেইন ডিএনএ আর আরএনএ, কিন্তু দুটো একসাথে কিন্তু থাকতে পারবে না, মানে ডিএনএও জেনেটিক মেটেরিয়াল আবার আরএনএও জেনেটিক মেটেরিয়াল, এরকম কিন্তু হয় না। ঠিক আছে? এরা কিন্তু কোনো মেটাবলিক মেশিনারি ল্যাক করে ফর ইন্ডিপেন্ডেন্ট গ্রোথ। মানে এদের নিজেদের মধ্যে যেহেতু কোষই নেই, ফলে কোষের মধ্যে কোনো মেটাবলিক মেশিনারি থাকাও সম্ভব নয়, যার মাধ্যমে এটা কোনো হোস্টকে ইনফেক্ট না করে নিজেরাই নিজেদেরকে গ্রো করতে পারবে বা সাস্টেন করতে পারবে। দ্যাট ইজ নট অ্যাট অল পসিবল। তারপর হচ্ছে যে এরা কিন্তু একমাত্র হোস্ট সেলের মধ্যে ঢুকে, নট নেসেসারিলি হিউম্যান, সেটা তোমার কোনো ক্যাটল হতে পারে, হ্যাঁ গরু হতে পারে, হোয়াট এভার, ভার্টিব্রেট হোস্ট হতে পারে, ইনভার্টিব্রেট হোস্ট হতে পারে, তাদের মধ্যেই কিন্তু ঢুকে এরা রেপ্লিকেট করবে। এবং দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট: এক্সিবিট হোস্ট স্পেসিফিসিটি অ্যান্ড টিস্যু ট্রপিজম।
মানে একটা নির্দিষ্ট ভাইরাস কিন্তু নির্দিষ্ট ধরনের ভাইরাস কিন্তু নির্দিষ্ট ধরনের হোস্টকেই ইনফেক্ট করবে। রিয়ারলি অ্যানিমাল ভাইরাস গিয়ে কোনো আহ মানে এই হিউম্যানের একটা ভাইরাস যেটা হিউম্যানকে ইনফেক্ট করে সেটা গিয়ে তোমার কিন্তু কোনো অন্য অ্যানিমালকে ইনফেক্ট করবে, আর ভাইসি ভার্সা। একদমই হয় না তা নয়, জুনোটিক ভাইরাসেস আর দেয়ার। আমরা জানি যে সোয়াইন ফ্লু ভাইরাস, ঠিক আছে, বার্ড ফ্লু ভাইরাস। সো এরা ইনিশিয়ালি এদের হোস্ট হয়তো ছিল সোয়াইনস বা বার্ডস, তারপর আস্তে আস্তে কিন্তু এরা হিউম্যানসকেও ইনফেক্ট করতে শুরু করেছে। তো সেইটা জুনোটিক ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়। বাট ইউজুয়ালি ভাইরাসেস আর হাইলি হোস্ট স্পেসিফিক। যে হোস্টকে ইনফেক্ট করে সেই হোস্টকেই করে, সেই স্পিসিসকেই করে। এবং টিস্যু ট্রপিজম, মানে একটা নির্দিষ্ট ধরনের টিস্যুকেই ইনফেক্ট করবে। ফর এক্সাম্পল এইচআইভি, এটা কিন্তু CD4+ সেলস মানে ইমিউন সেলস, মানে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে ঢুকে গিয়ে হচ্ছে CD4+ ইমিউন সেলসকেই ইনফেক্ট করবে। যাই হোক, আমরা যদি একটু স্ট্রাকচার দেখি, তাহলে অ্যানিমাল ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকবে, সেটা ডিএনএ হতে পারে, সেটা আরএনএ হতে পারে। হ্যাঁ, এবং কিন্তু দুটো একসাথে হবে না। এবং এটা কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা ডাবল স্ট্র্যান্ডেডও হতে পারে। ঠিক আছে, ডিএনএ বা আরএনএ, ডিএনএও কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ডেড হতে পারে বা আরএনএ ডাবল স্ট্র্যান্ডেড হতে পারে, মানে ডেভিয়েটিং ফ্রম দ্য নর্মাল। ঠিক আছে, ক্যাপসিড প্রোটিন যেটা এক্ষুনি বললাম, প্রোটিন কোড থাকে জিনটাকে আহ জিনোমটাকে সারাউন্ড করার জন্য, জিনোমটাকে ঘিরে রাখার জন্য। প্রোটিনের দ্বারা তৈরি হয়, প্রোটিন সাব ইউনিটস দ্বারা এই ক্যাপসিডটা তৈরি হয়। তো এই সাব ইউনিটস যেগুলো যেগুলো রিপিট করে করে ক্যাপসিডটাকে তৈরি করে, সেগুলোকে ক্যাপসোমিয়াস বলা হয়। সাব ইউনিটস যেগুলো রিপিট করে করে ক্যাপসিডটাকে তৈরি করে সেগুলোকে ক্যাপসোমিয়াস বলা হয়। এবং এরা কিন্তু ভাইরাল যে নিউক্লিক অ্যাসিড আছে সেটাকে প্রোটেক্ট করে। এছাড়াও কিছু ভাইরাসের ক্ষেত্রে কিন্তু একটা লিপিড মেমব্রেনও বাইরে দেখা যায়, যেটা এরা হোস্ট সেল থেকেই ডিরাইভ করে। এইখানে কিন্তু কিছু ভাইরাল গ্লাইকোপ্রোটিনস দেখা যায়, বা গ্লাইকোপ্রোটিন স্পাইকস দেখা যায়, যেটা কিন্তু অ্যাটাচমেন্টে সাহায্য করে উইথ দ্য হোস্ট সেল। এইটার একটা উদাহরণ হচ্ছে গিয়ে SARS-CoV-2, বা যেটাকে আমরা করোনা ভাইরাস বলে থাকি। তাহলে এনভেলাপ কিন্তু এই জন্যও খুব ইম্পর্টেন্ট, যে এখানে কিছু ভাইরাল গ্লাইকোপ্রোটিন স্পাইকস থাকে, যেটা কিন্তু জুড়তে বা বাঁধতে অ্যাটাচ করতে সাহায্য করে উইথ দ্য হোস্ট সেল। এবার কিছু যদি আমরা অ্যানিমাল ভাইরাস দেখি, কিছু ডিএনএ ভাইরাসেস দেখি, কমন কিছু এক্সাম্পলস, লাইক উই হ্যাভ অ্যাডিনো ভাইরাস, উই হ্যাভ হার্পিস ভাইরাস, উই হ্যাভ পক্স ভাইরাস, ঠিক আছে, অ্যান্ড দেন উই হ্যাভ প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে, এইচপিভি যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে। আরএনএ ভাইরাসের যদি আমরা দেখি, তাহলে এগুলো ছিল ডিএনএ ভাইরাসের এক্সাম্পল। কি কি? না, অ্যাডিনো ভাইরাস, হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস, প্যাপিলোমা ভাইরাস। নাও লেট আস কাম টু সাম আরএনএ ভাইরাসেস। ফর এক্সাম্পল, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রেবিস ভাইরাস, করোনা ভাইরাস, পোলিও ভাইরাস এবং এইচআইভি রেট্রোভাইরাস, মানে যেটা আরএনএ থেকে ডিএনএও কোড করতে পারে। তাহলে ভাইরাস হোস্ট ইন্টারাকশন যদি আমরা দেখি, হোয়াট ইজ দ্যাট? That refers to all the molecular, cellular, and physiological events which is occurring between a virus and its host during the infection. তাহলে ইনফেকশনটা কখন শুরু হয়? যখন ভাইরাল এন্ট্রি হয় এবং সাবসিকুয়েন্টলি রেপ্লিকেশন, ইমিউন রেসপন্স এবং ডিজিজ ম্যানিফেস্টেশনের সাহায্যে আর কি কন্টিনিউ হয়। জাস্ট আ মিনিট, কোথায় গেল গো ভাই? ঠিক আছে, এইবার প্রথম আমরা এবার যদি একটু স্টেপ বাই স্টেপ আমরা দেখি, তো ফার্স্ট হচ্ছে গিয়ে অ্যাটাচমেন্ট, হোস্টের সাথে অ্যাটাচমেন্ট বা অ্যাডজর্পশন। অ্যাডজর্পশন কেন বলছে? না, এই অ্যাটাচমেন্টটা হচ্ছে গিয়ে অ্যাট ইয়োর হোস্ট সেল মেমব্রেন। তাহলে কি হচ্ছে, আহ এই যে ভাইরাসটা, এটা কি করছে, এটা কিছু স্পেসিফিক রিসেপ্টরকে রেকগনাইজ করছে অন হোস্ট সেল সারফেস। ফর এক্সাম্পল, যদি ভাইরাসটা এইচআইভি হয়, তাহলে হোস্ট রিসেপ্টর হচ্ছে গিয়ে CD4 রিসেপ্টর। ভাইরাসটা যদি SARS-CoV-2 হয়, তাহলে হোস্ট রিসেপ্টর হচ্ছে ACE2 রিসেপ্টর। খুব কমন ভাইরাস এগুলো। রেবিস ভাইরাস যদি হয়, রেবিস ভাইরাস আমরা জানি যে কুকুরেরও থেকেও এটা হওয়ার খুব সম্ভাবনা হয়, কুকুর বেড়ালের থেকে বা তাদের কামড়ের থেকে।
সেক্ষেত্রে রিসেপ্টরটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর। ঠিক আছে, এই যে অ্যাটাচমেন্টটা, এটার কিন্তু সব থেকে বড় সিগনিফিকেন্সই হচ্ছে যে এটা ডিটারমাইন করে হোস্ট রেঞ্জ। মানে সবার মধ্যে কিন্তু এই হোস্ট রিসেপ্টরস গুলো অ্যাক্টিভ থাকবে না, ফলে সেই হোস্টকেই ইনফেক্ট করবে যার মধ্যে এই রিসেপ্টরস গুলো অ্যাক্টিভ আছে ফর অ্যাটাচমেন্ট। নেক্সট হচ্ছে টিস্যু ট্রপিজম বা স্পেসিফিসিটি, নির্দিষ্ট কিছু ধরনের টিস্যুকেই কিন্তু ভাইরাসটা ইনফেক্ট করতে পারবে যাদের সেলের মধ্যে এই প্রোটিন গুলো CD4+ বা ACE2+ বা অ্যাসিটাইল কোলিন এগুলো কিন্তু অ্যাক্টিভলি প্রডিউসড হবে। ফর এক্সাম্পল অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর, তো এগুলো কিন্তু নিউরনস এর মধ্যে, আবার কি, এগুলো কিন্তু নিউরনস এর মধ্যে অ্যাক্টিভ থাকে। তারপর হচ্ছে CD4 রিসেপ্টরস, আমরা জানি হেল্পার টি সেলস। ঠিক আছে, হেল্পার টি সেলস এর মধ্যে কিন্তু এগুলো অ্যাক্টিভ থাকে, তাহলে সেই ধরনের সেল বা টিস্যুকেই কিন্তু ভাইরাসটা ইনফেক্ট করতে পারবে। নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে পেনিট্রেশন। তাহলে অ্যাটাচমেন্টের পর এবার ভাইরাসটাকে কি, না ও তো সারা জীবন খালি হোস্ট সেল সারফেসে জুড়ে থাকতে পারবে না, ওকে হোস্টের মধ্যে এন্ট্রি নিতে হবে। এটা কি কি মাধ্যমে হতে পারে? ঠিক আছে, এটা হতে পারে, একটা হচ্ছে এন্ডোসাইটোসিস, যেখানে কিন্তু ভাইরাসটা ভেসিকলের সাহায্যে ঢুকে যাবে গিয়ে হচ্ছে হোস্ট সেলের মধ্যে। ফর এক্সাম্পল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিংবা ডেঙ্গু ভাইরাস এইভাবে হোস্ট সেলের মধ্যে ঢোকে। দেন দেয়ার ইজ মেমব্রেন ফিউশন, মানে ভাইরাল যে এনভেলাপটা আছে সেই এনভেলাপটা হোস্ট মেমব্রেনের সাথে ফিউজ করে যায়। কারণ আমাদের মনে রাখতে হবে ভাইরাল এনভেলাপটাও ছিল লিপিড ইন নেচার, এবং হোস্ট মেমব্রেনটাও হচ্ছে লিপিড ইন নেচার। তা এটার এক্সাম্পলস হচ্ছে গিয়ে HIV বা হার্পিস ভাইরাস, যাদের কিন্তু এই ধরনের এনভেলাপ ফিউশনের মাধ্যমে যারা কিন্তু এন্ট্রি নেয়। ঠিক আছে, নেক্সট স্টেপ হচ্ছে, তা এন্ট্রি নেয়ার পর এবার কি করণীয়? এবার হচ্ছে গিয়ে আনকোটিং। আনকোটিং মানে কি, যে ক্যাপসিডটা আছে, প্রোটিন ক্যাপসিডটা আছে, সেটা রিমুভ হয়, আর ভাইরাল জিনোমটা কিন্তু এবার হোস্ট সেলে রিলিজ হয়ে যায়। যে প্রোটিন ক্যাপসিডটা আছে সেটা রিমুভ হয়, আর ভাইরাল জিনোমটা হোস্ট সেলে কিন্তু রিলিজড হয়ে যায়। হ্যাঁ, এবার এইটা হলে কি হচ্ছে, যে ভাইরাল যে নিউক্লিক অ্যাসিডটা আছে, এই নিউক্লিক অ্যাসিডটা ইজ নাও অ্যাভেলেবল ফর রেপ্লিকেশন উইদিন দা হোস্ট সেল। ঠিক আছে, নেক্সট স্টেপ, ফোর্থ স্টেপ হচ্ছে রেপ্লিকেশন অ্যান্ড জিন এক্সপ্রেশন। ঠিক আছে, ভাইরাস কিন্তু আমি লাস্ট ক্লাসেও বলেছি, ইট ইউজুয়ালি হ্যাকস দ্য হোস্ট সেল মেশিনারি ফর রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। তো এখানেও সেটা বলছে যে ভাইরাস ইউজেস হোস্ট সেল মেশিনারি, হ্যাকস এর মতো অত একটা মানে অ্যাগ্রেসিভ টার্ম হয়তো ইউজ করছে না, বাট বলছে যে হোস্ট সেল মেশিনারিকে ইউজ করছে ফর টু সিনথেসাইজ দ্য ভাইরাল mRNA, ভাইরাল প্রোটিনস, নিউ ভাইরাল জিনোমস। তার মানে ওটাই, ভাইরাল mRNA মানে ট্রান্সক্রিপশন, ভাইরাল প্রোটিনস মানে হচ্ছে গিয়ে ট্রান্সলেশন, আর নিউ ভাইরাল জিনোম মানে হচ্ছে রেপ্লিকেশন। সো দ্যাটস হোয়াট আই রিপিট, যে ভাইরাস হ্যাকস দ্য হোস্ট সেল মেশিনারি টু ফর রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। ঠিক আছে, এখানে যদি ভাইরাসটা, আবার ওই প্রথম পেজে চলে গেল কেন, এখানে যদি ভাইরাসটা, দাঁড়াও, এই যে এখানে যদি ভাইরাসটা ডিএনএ ভাইরাস হয়, তাহলে সে কিন্তু ইউজুয়ালি রেপ্লিকেট করে নিউক্লিয়াসের ভেতরে, ফর আ পারপাস দ্যাট ইট ইউজেস দি হোস্টেল মেশিনারি অ্যাজ ওয়েল অ্যাজ, সো দ্যাট ইট ক্যান ইন্টিগ্রেট ইনটু দ্য হোস্টেল জিনোম। ঠিক আছে, যেহেতু ডিএনএ ডাইরেক্টলি ইন্টিগ্রেট করতে পারে। তা এই ধরনের এক্সাম্পলস যদি আমরা দেখি কিছু ভাইরাসের, তাহলে হচ্ছে গিয়ে অ্যাডিনো ভাইরাস, হার্পিস ভাইরাস। ঠিক আছে, এরা কিন্তু ডিএনএ ভাইরাসেস যারা রেপ্লিকেট করছে উইদিন দা নিউক্লিয়াস অফ দা হোস্ট। ঠিক আছে, আর তারপর যদি আমরা দেখি আরএনএ ভাইরাস, ঠিক আছে, এই আরএনএ ভাইরাস দে ইউজুয়ালি রেপ্লিকেট ইন দা সাইটোপ্লাজম। এক্সাম্পল হচ্ছে গিয়ে পোলিও ভাইরাস, করোনা ভাইরাস। তো দিজ আর আরএনএ ভাইরাসেস, এরা কিন্তু হোস্টের নিউক্লিয়াসে রেপ্লিকেট করে না, দে রেপ্লিকেট ইন দা সাইটোপ্লাজম। এবার নেক্সট হচ্ছে যে রেপ্লিকেশন হলো, ট্রান্সক্রিপশন হলো, ট্রান্সলেশন হলো, নিউ ভাইরাল জিনোম তৈরি হয়েছে, এমআরএনএ তৈরি হয়েছে, ভাইরাল প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে এবার ভাইরাল জিনোমটাকে ভাইরাল প্রোটিনে ঢোকাতে হবে, তাহলে সেই স্টেজটাকে বলা হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি। ঠিক আছে, অ্যাসেম্বলিতে কি হচ্ছে,
যে নিউলি সিনথেসাইজ যে ভাইরাল প্রোটিনস গুলো আছে, হ্যাঁ, সেই ভাইরাল প্রোটিনস গুলো আর যে জিনোমটা আছে সেটা কিন্তু অ্যাসেম্বল করছে টু ফর্ম ম্যাচিওর ভিরিয়ন্স, ঠিক আছে? এবং এই যে অ্যাসেম্বলিটা হচ্ছে, মানে ম্যাচিওর ভাইরাল পার্টিকেলস তৈরি হচ্ছে বাই দ্য অ্যাসেম্বলি অফ দ্য ভাইরাল জিনোমস অ্যান্ড দ্য ভাইরাল প্রোটিনস, ঠিক আছে? এই যে অ্যাসেম্বলিটা হচ্ছে, ঠিক আছে, এইগুলো কিন্তু স্পেসিফিক মলিকিউলার ইন্টারাকশনের মাধ্যমে, হ্যাঁ, সেলফ অ্যাসেম্বলি হচ্ছে। তার মানে প্রোটিনস দে ইন্টারাক্ট উইথ ইচ আদার, ক্যাপসোমাস দে ইন্টারাক্ট উইথ ইচ আদার টু ফর্ম ক্যাপসিডস, উইদিন দ্যাট ইজ প্রোটেক্টেড দ্য ভাইরাল জিনোম। আর এই পুরো প্রসেসটাই কিন্তু সেলফ নিজের থেকেই হচ্ছে, বাইরের থেকে কোনো এক্সটার্নাল সিগন্যাল বা এক্সটার্নাল কিছু কিন্তু দেয়া হচ্ছে না, বা এক্সটার্নাল কোনো পাথওয়ে কাজ করছে না। মানে ওদের নিজের মধ্যেই এমবেডেড আছে সেই মলিকিউলার ইন্টারাকশনস গুলো। এবার এই রকম যখন অনেক ভাইরাস পার্টিকেলস বা ভিরিয়ন্স তৈরি হয়ে যাবে, তখন কি হবে, যে তারা হোস্ট সেলকে লিভ করবে। ঠিক আছে, কিভাবে লিভ করবে? একটা হচ্ছে লাইসিসের মাধ্যমে, মানে তারা সেলকে ফাটিয়ে দেবে, ফাটিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে। ফর এক্সাম্পল পোলিও ভাইরাস। ঠিক আছে, এছাড়াও এক ধরনের কিন্তু উপায় আছে যেটাকে বলা হয় গিয়ে হচ্ছে বাডিং। বাডিং এ কি হচ্ছে, যে ভাইরাস অ্যাকুয়ার্স দা, ও এনভেলাপটাকে অ্যাকুয়ার করবে। মানে ও ওই যে লিপিড মেমব্রেন থেকে বা সেল মেমব্রেন থেকে ও চারদিকে যে লিপিড এনভেলাপটা, সেটাকে অ্যাকুয়ার করবে যখন বেরোচ্ছে। তাহলে একটা হচ্ছে পোলিও ভাইরাস যেটা সেলটাকে ফাটিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিল, আরেকটা হচ্ছে গিয়ে এইচআইভি বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যার সারফেসে কিন্তু একটা লিপিড মেমব্রেন আছে, সে মেমব্রেনটাকে ও কিন্তু এই লিপিড যা সারফেসে একটা এনভেলাপ আছে, ওই এনভেলাপটাকে অ্যাকোয়ার করছে ফ্রম দা সেল মেমব্রেন ওয়াইল এক্সিটিং। ঠিক আছে, সো এইটা ছিল গিয়ে হচ্ছে ইন্টারঅ্যাকশন। এরপর তোমাদের একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে এইটার পরে কি রয়েছে, হোস্ট রেসপন্সেস। বাট এই হোস্ট রেসপন্সেসটা আমরা আলাদা করে পড়েছিলাম, সেটা তোমরা একটু মনে করে দেখো, তোমাদের গ্রুপে নোটও আছে, যে ইমিউন রেসপন্স কি কি হোস্টের হতে পারে। দু ধরনের ইমিউন রেসপন্স হয়, একটা হচ্ছে গিয়ে তোমার ইনেট ইমিউন রেসপন্স, একটা অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স। ছোট্ট করে আমি বলে দিই, ইনেটের মধ্যে থাকে গিয়ে হচ্ছে নর্মাল যেগুলো ফিজিক্যাল ব্যারিয়ার্স, যেমনি স্কিন থাকছে বা মিউকাস মেমব্রেন থাকছে, মানে ধরো ভাইরাসটা যখন রেসপিরেটরি ট্র্যাক্টে যাচ্ছে, তার আগে আমাদের ট্র্যাকিয়ায় যে মিউকাস আছে সেটা ওকে ট্র্যাপ করে নিচ্ছে। বা ইন্টারফেরন্স থাকছে। ইন্টারফেরন্স কি, না এরা ভাইরাল ইনফেক্টেড সেলের রেপ্লিকেশন আটকে দেয়, আশেপাশে সেলকে অ্যাক্টিভেট করে এবং অ্যান্টিভাইরাল ডিফেন্সকে বাড়ায়। আমি খুব তাড়াতাড়ি বলবো কারণ এই জিনিসগুলো আমরা আগেও পড়িয়েছি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আগেন দে আর অলসো আ পার্ট অফ ইনেট ইমিউনিটি, কারণ এরাও কিন্তু স্পেসিফিক ফর ভাইরাসেস নয়, ন্যাচারাল কিলার সেলস। দে আর অলসো আ পার্ট অফ ইনেট ইমিউনিটি। এরা কি করছে, ভাইরাস ইনফেক্টেড সেলসকে ডিস্ট্রয় করে দিচ্ছে, এবং অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম আসার আগেই কিন্তু এরা কাজ শুরু করে দিচ্ছে। দেন উই হ্যাভ ম্যাক্রোফাজেস অ্যান্ড ডেনড্রাইটিক সেলস। এরা কি করছে, এরা যেটা হচ্ছে যে ফ্যাগোসাইটোস করে, যে সেলগুলো ভাইরাসের দ্বারা ইনফেক্ট হয়েছে তাদেরকে ফ্যাগোসাইটোস করে নিচ্ছে, এবং আহ ফ্যাগোসাইটোস করার পর সেগুলোকে নষ্ট করে দিচ্ছে, এবং যে পার্টিকেলস অ্যান্টিজেন্স গুলো আছে, ভাইরাল অ্যান্টিজেন্স, সেগুলোকে লিম্ফোসাইটে প্রেজেন্ট করছে। এগুলো আমরা এগুলো আগেও বলেছি, তো জাস্ট আমি একবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপর অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম আছে, যারা আর কি হিউমারাল ইমিউনিটির জন্য রেসপন্সিবল। হ্যাঁ, এখানে বি লিম্ফোসাইটস আছে যারা অ্যান্টিবডিজ প্রডিউস করে, কি পারপাসে, ভাইরাসকে নিউট্রালাইজ করার জন্য, তাদের অ্যাটাচমেন্টটা প্রিভেন্ট করার জন্য, এবং ফ্যাগোসাইটোসিস মানে ভাইরাসটাকে খেয়ে নিয়ে ডিস্ট্রয় করে দেয়া, বা অ্যান্টিজেন, ভাইরাল অ্যান্টিজেন প্রেজেন্ট করা, সেটাকে প্রমোট করার জন্য। তারপরে এই অ্যাডাপটিভ ইমিউনিটির আরেকটা রয়েছে, যেটা হিউমারাল, যেটা বি সেল মিডিয়েটেড, সেটা বাদ দিয়েও, সেটা হচ্ছে গিয়ে সেল মিডিয়েটেড বা টি সেল মিডিয়েটেড ইমিউনিটি। সেখানে আবার দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা হচ্ছে গিয়ে সাইটোটক্সিক টি সেল, একটা হচ্ছে গিয়ে হেল্পার টি সেল। তাহলে সাইটোটক্সিক টি সেল কি করছে, এ রেকগনাইজ করছে ইনফেক্টেড সেলস কে, এবং ডিস্ট্রয় করে দিচ্ছে এই সেলস কে বা ইনফেক্টেড সেলস কে বাই অ্যাপোপ্টোসিস। তো দিজ আর দ্য আউটকামস অফ হোস্ট অ্যান্ড ভাইরাস ইনফেকশন, এই ভাইরাস হোস্ট ইন্টারাকশন, আই এম ভেরি সরি।
জাস্ট আ মিনিট। আউটকামস অফ ভাইরাস হোস্ট ইন্টারাকশন কি কি? একটা হচ্ছে কি অ্যাকিউট ইনফেকশন, সেখানে হচ্ছে র্যাপিড ভাইরাল রেপ্লিকেশন হচ্ছে, ফলোড বাই এলিমিনেশন অফ দ্য ভাইরাস। হ্যাঁ, মানে খুব তাড়াতাড়ি ভাইরাল রেপ্লিকেট করছে এবং সেলকে ফাটিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, ফর এক্সাম্পল ইনফ্লুয়েঞ্জা বা কমন কোল্ড, এগুলোর ডিউরেশন কিন্তু শর্ট, কিন্তু খুব স্ট্রং ইমিউন রেসপন্স তৈরি করে, মানে সঙ্গে সঙ্গে প্রচন্ড স্নিজিং, জ্বর, মাথা ব্যথা, বডি এক, টেম্পারেচার হাই সব তৈরি করছে। আরেকটা হচ্ছে পারজিস্টেন্ট, মানে এখানে সঙ্গে সঙ্গে এলিমিনেট হচ্ছে না ভাইরাসটা, কিন্তু হোস্টের মধ্যে থেকে যাচ্ছে ফর লং পিরিয়ডস, যেরকম হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস বা হেপাটাইটিস সি ভাইরাস। এক্ষেত্রে কি হচ্ছে, কন্টিনিউয়াস লো লেভেল রেপ্লিকেশন চলেই যাচ্ছে, মানে ভাইরাসটা হোস্টের মধ্যে থেকে যাচ্ছে এবং কন্টিনিউয়াসলি খুব লো লেভেলে রেপ্লিকেট করেই যাচ্ছে, ফলে অ্যাকিউট ডিজিজ হচ্ছে না কিন্তু ক্রনিক ডিজিজ হচ্ছে, মানে অনেক সময় ধরে কিন্তু অসুখটা থেকে যাচ্ছে। তারপর হচ্ছে লিটেন্ট ইনফেকশন, মানে লুকিয়ে থাকছে ইনফেকশনটা, ভাইরাল জিনোম হোস্ট সেলের মধ্যে থাকছে কিন্তু কোনো অ্যাক্টিভ রেপ্লিকেশনও করছে না। পারসিস্টেন্ট ইনফেকশনের ক্ষেত্রে লো লেভেল রেপ্লিকেশন হচ্ছিল, কিন্তু এখানে ঢুকে একেবারে ঘুমিয়ে পড়েছে বা লুকিয়ে পড়েছে, ও রেপ্লিকেট করছেই না। এটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন বা ভ্যারিসেলা জোস্টার ভাইরাস ইনফেকশনে কিন্তু আমরা দেখতে পারি। এখানে কিন্তু দেখা যায় যে দীর্ঘদিন ভাইরাসটা শরীরের মধ্যে আছে কিন্তু কোনো রকমের কোনো এফেক্ট নেই। সো দেয়ার ইজ আ পিরিয়ড অফ ডরমেন্সি বা সুপ্ত দশা। ঠিক আছে, এবং কিছু সময়ের পর, একটা হিউজ পিরিয়ডের পর কিন্তু আবার ভাইরাসটা রিঅ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। দেন উই হ্যাভ ট্রান্সফর্মিং ইনফেকশনস, মানে এগুলো কিন্তু অঙ্কোজেনিক ইনফেকশন। কিছু কিছু ভাইরাস কিন্তু আমাদের যে সেলের গ্রোথ রেগুলেশন সেইটাকে ডিরেগুলেট করে দেয়, দ্যাট লিডস টু ক্যান্সার। ইউজুয়ালি এরা ভি অং বা ভাইরাল অঙ্কোজিনের মাধ্যমে করে। এক্সাম্পল যদি আমরা দেখি, খুব কমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সার্ভাইকাল ক্যান্সার, যেহেতু এখানে এতজন মেয়ে আছো তোমরা জানোই যে যার জন্য তোমাদের কিন্তু প্যাপ টেস্ট করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ সার্ভাইকাল ক্যান্সার কিন্তু খুব কমন ইন্ডিয়ান ওমেনদের মধ্যে, এবং এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিন্তু সেটার জন্য রেসপন্সিবল। দেন উই হ্যাভ এপস্টিন বার ভাইরাস বা ইভিভি, যেটা কিন্তু বার্কিট লিম্ফোমার জন্য রেসপন্সিবল। অ্যান্ড অবভিয়াসলি লিভার ক্যান্সারের কিন্তু একটা লিডিং কজ হচ্ছে গিয়ে হেপাটাইটিস বি ভাইরাস। সো দিস ভাইরাসেস দে আর রেসপন্সিবল ফর ট্রান্সফর্মিং দ্য সেল অর সেল সাইকেল রেগুলেশনটাকে ডিরেগুলেট করে অ্যান্ড লিডস টু ক্যান্সার। আরেকটা জিনিস আমি যেটা বলবো বিফোর উই এন্ড, সেটা হচ্ছে যে ভাইরাল ইভেশন অফ হোস্ট ইমিউনিটি। ভাইরাস কিন্তু আবার হোস্ট ইমিউন সিস্টেমটাকেও পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারে। এর ক্ষমতা আছে যে হোস্ট ইমিউন সিস্টেম ভাইরাসটাকে ডিটেক্ট করতে পারবে না বা মারতে পারবে না, সেই রকম মেকানিজমও কিন্তু ভাইরাস ইভলভ করেছে। কিসের সাহায্যে? একটা হচ্ছে গিয়ে অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন, মানে ও সারফেস অ্যান্টিজেনটা যেটার এগেনস্টে হোস্ট অ্যান্টিবডি তৈরি করছে, সেই অ্যান্টিজেনটাকে ও খুব ফ্রিকুয়েন্টলি, বা অন্য যে কোনো অ্যান্টিজেন যার এগেনস্টে হোস্ট অ্যান্টিবডি তৈরি করেছে, সেই অ্যান্টিজেনটাকে ও খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করে দেবে। এটার একটা এক্সাম্পল হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। দেন উই হ্যাভ ল্যাটেন্সি, সেটা হচ্ছে ভাইরাস কিন্তু হোস্ট সেলের মধ্যে লুকিয়ে আছে, ফর এক্সাম্পল হার্পিস ভাইরাস। ঠিক আছে, যখন কিন্তু মানে কোনো ইমিউন রেসপন্স হোস্ট সেল দিচ্ছে না, কারণ ওই যে বলছিলাম একেবারে সুপ্ত অবস্থায় রয়েছে, কোনো রকম নড়নচড়ন মুভমেন্ট নেই, ফলে হোস্ট সেলের তরফ থেকে কিন্তু কোনো রকমের ইমিউন রেসপন্সও পাবেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এই ভাইরাস অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন এবং লেটেন্সি ছাড়াও কিন্তু ইনহিবিট করে দিতে পারে অ্যান্টিজেন প্রেজেন্টেশনকে। কিভাবে? তারা কিন্তু টি সেলের দ্বারা রেকগনিশনটাকেই আটকে দেয়, মানে অ্যান্টিজেন প্রেজেন্টেশনকে ইনহিবিট কিভাবে করছে, ও টি সেলের দ্বারা রেকগনিশনটাকেই আটকে দিচ্ছে। হ্যাঁ, ফলে এর উদাহরণ হচ্ছে গিয়ে সাইটোমেগালো ভাইরাসেস। ঠিক আছে, আমরা জানি যে, আমি এখানে খুব ডিটেলসে যাচ্ছি না, এমএইচসি ক্লাস 1, এমএইচসি ক্লাস 2 মলিকিউলস। হ্যাঁ, সো দেয়ার ইজ সাইটোটক্সিক টি সেলস, হেল্পার টি সেলস, যারা কিন্তু রেকগনাইজ করবে ভাইরাসকে আফটার প্রেজেন্টেশন বেসড অন দ্য এমএইচসি ক্লাস মলিকিউলস। ফলে
এখানে যদি কোনোভাবে রেকগনিশনটাকে আটকে দেওয়া যায় বাই দ্য টি সেল, তাহলে অবশ্যই অ্যান্টিজেন প্রেজেন্টেশনের আর কোনো ভ্যালুই থাকছে না। ঠিক আছে, কারণ টি সেল রেকগনাইজই করতে পারছে না হোয়াট এভার এমএইচসি ইজ দেয়ার অন দ্য সার্ফেস অর নট। ঠিক আছে, তো এর একটা উদাহরণ হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। সাইটোমেগালো ভাইরাস কিন্তু এই সাহায্যে পোস্ট ইমিউন রেসপন্সকে ইভেট করে বা পাশ কাটিয়ে বেরিয়ে যায়। তারপর হচ্ছে সাপ্রেশন অফ দ্য ইন্টারফেরন রেসপন্স, মানে ইন্টারফেরনটা কি করে ভাইরাল রেপ্লিকেশনকে আটকায়। তা সার্স কোভ টু করোনা ভাইরাস যেটা, এ কিন্তু অ্যান্টিভাইরাল সিগন্যালিং পাথওয়ে যেটা হোস্টের মধ্যে বা আমাদের মধ্যে কাজ করছে সেটাকে ব্লক করে দিতে পারে। তাহলে অ্যান্টিভাইরাল সিগন্যালিং পাথওয়ের মাধ্যমে যদিও বা ওই ভাইরাল রেপ্লিকেশনকে আটকানোর সিগন্যালটা কার্যকারী হতে পারতো, কিন্তু সেটা এখন আর হবে না। আর এছাড়া ভাইরাস ইনডিউসড সেল ড্যামেজ। তো ভাইরাস কিন্তু যেটা হচ্ছে, তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে চারটে উপায় যেটার সাহায্যে কিন্তু ইয়ে করছে, ভাইরাস ইভেট করছে হোস্ট ইমিউনিটি: অ্যান্টিজেনিক ভেরিয়েশন, ল্যাটেন্সি, ইনহিবিশন অফ অ্যান্টিজেন প্রেজেন্টেশন, সাপ্রেশন অফ ইয়ে ইন্টারফেরন রেসপন্স। ভাইরাস কিন্তু সেল ড্যামেজও কজ করতে পারে, যেটাকে সাইটোপ্যাথিক এফেক্ট বলে। মানে ভাইরাল ইনফেকশন সেল লাইসিস করে দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে ভাইরাস বেরোনোর সময়। সেল ফিউশন করে দিচ্ছে, মানে দুটো সেলকে একে অপরের সাথে জুড়ে দিচ্ছে। এটা আমরা খুব আবার ইউজও করে থাকি আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে, যে ভাইরাল ইনডিউস সেল ফিউশন। হ্যাঁ, এটাকে সিনসিশিয়াম ফর্মেশন বলে, মানে সেম সাইটোপ্লাজমে একাধিক নিউক্লিয়াস। বেসিক্যালি এটাই হচ্ছে এটার মানে। হ্যাঁ, সেম সাইটোপ্লাজমে একাধিক নিউক্লিয়াস। এই আমার গলা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, নিভা শোনা তুই কি, যাচ্ছে। নিভা তুই কানেক্ট করেছিস কি আমার ইয়েটার সাথে? একটু বন্ধ রাখ, ক্লাসটা নিয়ে নি, আনস্টেবল দেখাচ্ছে কানেকশন। আর 2-3 মিনিট লাগবে তারপর। ঠিক আছে, যেটা হচ্ছে যে হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমার ওয়াইফ কানেক্ট করেছিল, সেই জন্য একটু আনস্টেবল হয়ে গিয়েছিল হটস্পটটার সাথে। তো অনেকগুলো ডিভাইস একসাথে চললে একটু আনস্টেবল হয়ে যায়। যাই হোক, তারপর হচ্ছে ইনক্লুশন বডি ফর্মেশন। ঠিক আছে, ইনক্লুশন বডি তৈরি করছে, হ্যাঁ, সেলের মধ্যে। আর চতুর্থ হচ্ছে গিয়ে অ্যাপোপ্টোসিস, মানে উইচ লিডস টু প্রোগ্রামড সেল ডেথ, মানে সেলটাকে মেরে দিচ্ছে। ইনক্লুশন বডি হচ্ছে গিয়ে যে একটা ভ্যাকিউল লাইক স্ট্রাকচার, যেটা আর কি টক্সিনস বা ভাইরাল পার্টিকেলস বা হোয়াট এভার সেটাকে সিকুয়েস্টার করছে সেলের মধ্যে। এছাড়াও সেলিউলার ট্রান্সফরমেশন করছে, মানে একটা নর্মাল সেলকে কিন্তু ক্যান্সার বা টিউমার সেলে কনভার্ট করে দিচ্ছে। তাহলে এই রকম যদি আমি একটু দেখতে যাই, তাহলে কিছু এক্সাম্পলস যদি আমি দেখি, মিজলস ভাইরাস, তার কিন্তু সাইটোপ্যাথিক এফেক্ট হচ্ছে এ সিনসিশিয়া তৈরি করছে, মানে দুটো সেলকে ফিউজ করে দিচ্ছে। সো নাও উই হ্যাভ আ, দুটো বা একাধিক সেলকে ফিউজ করে দিচ্ছে, নাও উই হ্যাভ আ সিঙ্গল সাইটোপ্লাজম এন্ড মাল্টিপল নিউক্লিয়াই। রেবিস ভাইরাস নেগ্রি বডিজ তৈরি করছে। হার্পিস ভাইরাস ইনক্লুশন বডিজ তৈরি করছে উইদিন দ্য সেল ফর সিকুয়েস্ট্রেশন অফ দ্য টক্সিনস। তাহলে এইটা সিগনিফিকেন্স কি বলে আজকের ক্লাসটা আমরা শেষ করি, সময়ও আর বেশি নেই মিটিং এ, জুম মিটিং এ। সেটা হচ্ছে যে ভাইরাস হোস্ট ইন্টারাকশন কিন্তু ডিজিজ সিভিয়ারিটি এবং প্যাথোজেনেসিস, মানে ডিজিজটা কতটা সিভিয়ার হবে এবং কি কি সিমটমস হবে, প্যাথোজেনিক এফেক্টস হবে, সেটাকে ডিটারমাইন করে। কিভাবে ভাইরাসটা ট্রান্সমিটেড হবে ফ্রম ওয়ান হোস্ট টু অ্যানাদার হোস্ট, সেটাকে ডিটারমাইন করে। এবং এই মেকানিজমটা যদি আমি বুঝতে পারি যে কোন কোন ভাইরাল অ্যান্টিজেনস আর বিং প্রেজেন্টেড by the host cell, then obviously that will help in vaccine development and antiviral drug development. ঠিক আছে, আর obviously it gives the insight যে একটা পার্টিকুলার ভাইরাস ইনফেক্ট করলে হোস্ট ডিফেন্সের ক্ষেত্রে কি কি ইমিউন মেকানিজম ইনভলভ থাকে। সো দিজ আর সাম অফ দ্য সিগনিফিকেন্স অফ ভাইরাস হোস্ট ইন্টারাকশন। ঠিক আছে, সো আই উইল স্টপ হিয়ার। হ্যাঁ, স্টপ করে দিচ্ছি, এই নোটটাও তোমাদের দিয়ে দেব।
ইটস বিন আ লং ভিডিও, অনেক লম্বা ছিল ভিডিওটা। ঠিক আছে, এর থেকে বাড়িয়ে লাভ